আমরা কর্মমুখী রসায়নের হচ্ছে যে তৃতীয় ক্লাসটা করব, তবে এটা সরাসরি পাঠ্য বই থেকে অর্থাৎ হাজারি স্যারের বই থেকে না। আমরা একটা সহায়ক বই রেটিনা ডাইজেস্টের একটা বই নিয়েছি। তো এখানে আমি এমসিকিউ রিলেটেড যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব বিগত দ্বিতীয় ক্লাসের অনুসারে, এবং যদি পসিবল হয়, সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আজকের পাঠও একটু দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথমে যে অংশটা দেখতে পাচ্ছ, কারণ হয়তো এখানে কবি স্যারের বই, হাজারি স্যারের বই সবগুলো বইকে একটু অ্যানালাইসিস করেই এটা তৈরি, এই জন্য একটু বেশি ডাটা এখানে থাকবে। তো এখানে সবগুলো এত দরকার নেই যে আমার স্বেচ্ছার বা সরকার জাতীয় খাবার আমার কী কাজ করে, এটা আমার বায়োলজি পড়তেছো সেখানে এগুলো পাবা, এগুলো এখানে পড়া এত জরুরি না। বা এখানে এই যে কোন জায়গা থেকে কী পরিমাণ শক্তি পাচ্ছ সেটা একটু জাস্ট দেখতে পারো, বাট এত মানে এত দরকার হবে না। এখানে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে BMR, এটার পূর্ণরূপটা একটু মনে রাখবা, বেসেল মেটাবলিক রেট। যে BMR এটার ফুল মিনিংটা কী বা এটা আসলে কী? এটা হলো দেহের অভ্যন্তরে প্রাণ রাসায়নিক প্রক্রিয়াসমূহ সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তিটা আমার দরকার হয় সেটাকে আসলে কি বলা হয়? বেসেল মেটাবলিক রেট বলা হয়। মানে যেই পরিমাণ শক্তি হলে পরে তুমি হাঁটতে পারবা, তুমি কথা বলতে পারবা, চলতে পারবা, ওই পরিমাণ শক্তি যদি দেহে মজুদ থাকে ন্যূনতম, সেটাকে বলা হচ্ছে BMR। একজন পূর্ণবয়স্ক, মানে যাদের হচ্ছে যে মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট, একটা নির্দিষ্ট মাঝারি বয়স হয়ে গিয়েছে, তো সেই ব্যক্তির BMR এটার রেটটা হলো 6694, তো অথবা 95 ধরে ফেলা হয় কিলোজুল, এবং নারীর জন্য সেটা কত? আর একটু কম, সেটা হচ্ছে 6276 কিলোজুল। এটা জাস্ট একটু মনে রাখতে পারো, বাট ফুল মিনিংটা একটু অবশ্যই মনে রাখতে হবে। আর এটা একবারেই পড়বো না, মানে এটা দরকারই নেই, এটা আর একবারেই দরকার নেই, এটা বাদ দিতেই পারো। বাট আমার যে জায়গাটা একটু লাগবে সেটা হলো এই জায়গাটা, এই যে বক্সটা দেখতে পাচ্ছ। তো এখানে আসলে যেমন আমার চর্বিতে দ্রবণীয় কি কি ভিটামিন থাকে আসলে সেগুলো একটু মনে রাখতে হবে, এবং কোনটার কাজ কী, এগুলো বিশেষ করে হচ্ছে বায়োলজি বইতে খুবই ভালোভাবে এগুলো থাকে। তারপর এখানে যেহেতু আসছে সেগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। যেমন আমার চর্বিতে থাকে তোমার ADEK, এডির কাজ হচ্ছে রাতকানা রোগ থেকে হচ্ছে যে যদি এটা আমার যদি ঘাটতি হয় একটা শরীরের ভিতরে, তখন রাতকানা রোগ হবে। ডি রবারের রিকেট রোগ হয়, বিখ্যাত রোগ এটা। এর রবারে হচ্ছে যে আমার মাংসপেশি টান হয়ে যায়, মানে কিছুদিন মানে খেলতে গেলেই জোর পাওয়া যাবে না, মাংসপেশিতে বারবার টান খাবে এবং বড় ধরনের হচ্ছে যে আসলে ইনজুরিতে পড়বে। এরপর হচ্ছে যে কিডোকুইনন, তো যখন এটার অভাব হবে তখন সেই কারণে আমাদের রক্তক্ষরণ হবে, এবং এটা রক্তক্ষরণটা সাধারণত এই সমস্যাটা বেশি প্রকট হয় যাদের আসলে ডুবুরি অথবা পাহাড়ের উপর ওঠে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রকট হয়। এরপর প্রাণীতে দ্রবণীয়, যেগুলো পানিতে দ্রবণীয়, প্রশ্নটা কীভাবে হয় আমি একটু বলি। নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়, অথবা নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয় নয়, নিচের কোন ভিটামিনটি চর্বিতে দ্রবণীয় বা চর্বিতে দ্রবণীয় নয়, এরকম একটা কোশ্চেন পাবাই। ঠিক আছে, যে কোনো মানে ইন্টারে পড়তেছো তো হয়তো ইন্টার যে কোনো একটা এই অধ্যায় যখন কোশ্চেন করে তখন যে কোনো জায়গায় একটা কোশ্চেন হবে, অথবা এডমিশনের যে কোনো জায়গায় একটা MCQ পাবাই। তো কোন কোন চর্বি কোন কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় হয়, মানে চর্বির সাথে মিশে যায়, সেটা হচ্ছে ADEK। এরপর হচ্ছে পানিতে দ্রবণীয় হয় কি? বি এবং সি, অর্থাৎ বি যত আছে B1, B2, B6 এবং B12 এবং সি, ঠিক আছে, এগুলো হচ্ছে যে কী হয় আমার পানিতে দ্রবণীয় হয়। এখানে প্রশ্ন হচ্ছে মূলত এটাই করে, বাট কোনটার অভাবে কী হয় এটা সাধারণত বায়োলজির কোশ্চেন, বাট কোনটার পানিতে দ্রবণীয় কোনটার চর্বিতে দ্রবণীয় এটা হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেন। বারবার আমি বলে দিচ্ছি কিন্তু। তো যেহেতু আমার এখানে কোনটার অভাবে কী রোগ হচ্ছে এই কলমটা দিয়ে দিয়েছে, সেহেতু এখানে একটু শিখে ফেলো যে সির অভাবে স্কারবি রোগ হয়, B12 এর অভাবে রক্ত শূন্যতা হয়, এগুলো একটু ভালো করে দেখে নিতে পারো। আর এগুলোর ফিক দেওয়ার আমি প্রয়োজন বোধ করতেছি না, আমি এই যে এখানে ধরতেছি এটা চেষ্টা করবো এটাই স্ক্রিনশট নিয়ে নিতে, বা এই যে পুরোটা দিয়ে দিচ্ছি একসাথে, এটা স্ক্রিনশট নিয়ে নোট করে ফেলবা। আবার নোট করার দরকারও নাই, এটা হচ্ছে যে একটু ভালো করে পড়ে তুমি বই যে জায়গাটায় এই সম্পর্কিত বই পড়তেছো, বইয়ের যে এসব জায়গাগুলোতে একটু খালি জায়গা থাকে না, চেষ্টা করো বই ওইসব জায়গাগুলোতে একটু লিখে রাখার, কারণ এগুলো নোটে লিখে রাখলে এত সময় বা এত কিছু পাবা না। চেষ্টা করবো বইতে লেখার, কারণ বইয়ের কোনো খালি জায়গায় খালি রাখবা না, চেষ্টা করবো ইনফরমেশন দিয়ে একটু এটাকে ফিল আপ করার। এরপর আসো খাদ্য নিরাপত্তার নীতি 3টি বিষয়ের উপর বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কী কী? খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের একটু ঝাপসা হচ্ছে, সরি, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা এবং হচ্ছে যে খাদ্যের সঠিক ব্যবহার, এই তিনটা হচ্ছে যে
উপর ভিত্তি করে খাদ্যের যে নিরাপত্তা নীতি সেটা হচ্ছে যে দেওয়া হয়ে থাকে। এরপর হচ্ছে হু, ঠিক আছে। হু প্রদত্ত খাদ্য নিরাপত্তার জন্য 5টি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানে এগুলো জরুরি না, এখানে কয়টি দেওয়া হয়েছে তার সংখ্যাটা মনে রাখবা। এরপর নাইট্রোজেনযুক্ত সার কী, ওর নামগুলো কী কী এবং এটা কাজ করে কী, ফসফরাসযুক্ত সার কী এবং পটাশিয়ামযুক্ত সারগুলোর নাম কী কী এবং কোনটার কী কাজ সেটা এখানে দেখো আমি একটা লিখে দিয়েছি যে ফসফরাসযুক্ত সারের কাজ হচ্ছে মূলের বৃদ্ধিতে কাজ করে। তো এগুলো একটু লিখে রাখতে পারো, বা এটা লেখার দরকার না, এটা তোমার বইতেই আছে, হাজারি স্যারের বইতেই এটা আছে, হয়তো সেখানে এভাবে টেবিল আকারে নেই, বাট কলাম আকারে বা কলম না মানে ফ্যাসেজ আকারে লেখা আছে আর কি। তো এখানে জাস্ট একটু বিন্যাস করে লেখা। তো ভালো লাগলে এগুলো এভাবে স্ক্রিনশট নিয়ে তোমার হচ্ছে যে বইতে লিখে নিতে পারো সাজিয়ে গুছিয়ে, অথবা দরকার নেই পড়তে পারো। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে 3টি, কী কী সেগুলো দেওয়া হয়েছে, কী কী আমার দরকার নেই, প্রধান কারণের সংখ্যাটা মনে রাখবো। দেন আমি এখানে একটু চলে যাব, এবং এই যে এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো হুবহু বইতে আছে, যে পানির সক্রিয়তার মান 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে এবং যদি সেটা 0.9 এই অপেক্ষা যদি বড় হয় সেটা, তাহলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সেটা ভালো পরিবেশ তৈরি করে। যদি 0.88 অপেক্ষা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ইস্ট জন্মানোর পরিবেশ ভালো হয়, এবং 0.8 অপেক্ষা যদি বড় হয় সেক্ষেত্রে ছত্রাক জন্মানোর পরিবেশটা ভালো হয়। এরপরে হচ্ছে যে এই জন্য এই খাদ্যবস্তুর কোটাজাতকরণ, মানে খাদ্যবস্তুকে তুমি যখন সংরক্ষণ করবা তখন পানির সক্রিয়তা, মানে যাতে পানির পরিমাণটা অনেক কম রাখা হয়, এটাই আর কি, সেটা 0.6-এর কম রাখাটা ভালো। এতে করে হচ্ছে যে আমার কোনো কিছুতে পানির উপস্থিতি হওয়া মানে কি, কোনো একটা অণুজীব বা কোনো একটা জীবের বংশগতি দ্রুত হওয়া। নাও আসো এগুলো আলোচনা করা হয়েছে, সেজন্য এগুলো একটু দ্রুত টান দিচ্ছি। খাদ্যবস্তুর শীতলীকরণ পদ্ধতি। তো খাদ্যবস্তুর শীতলীকরণ পদ্ধতির ক্ষেত্রে আমার একটা হচ্ছে ফ্রিজিং, একটা হচ্ছে ডিপ ফ্রিজিং বা শীতলীকরণ এবং হিমায়ন, বাংলা টার্মগুলো মনে রাখবা। 0 থেকে 4 ডিগ্রি মানে হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজিং, মানে সাধারণ যে তাপমাত্রা আমরা যখন কোনো খাদ্যবস্তু রাখার চেষ্টা করি, যেমন ফলমূল সবজি এগুলো আর কি। আর ডিপ ফ্রিজিংয়ের ক্ষেত্রে -5 থেকে -18, হ্যাঁ। এবং হচ্ছে যে এটাকে তোমার যখন মাংস মাছ রাখার চেষ্টা করি তখন সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজিং বা হিমায়নে আমরা রাখি। এরপর খাদ্য সংরক্ষক বা হচ্ছে ফুড প্রিজারভেটিভ, সেটা 2 প্রকার, একটা প্রাকৃতিক নামগুলো এবং কৃত্রিম নামগুলো। তো প্রাকৃতিক নামগুলো খুবই সহজ, এটা মনে রাখা হয় একেবারে ইজি, যেমন ভিনেগার, অ্যালকোহল, সরিষার তেল, লবণ, এগুলো একটু বেশি হাইলাইটেড, হ্যাঁ। এরপর বা চিনি। এরপর হচ্ছে কৃত্রিম, এটাকে 3 ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, একটা হচ্ছে কি কিলিটিং এজেন্ট। তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট কোনগুলো, এরপর হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো, এরপর হচ্ছে যে আমার কিলিটিং এজেন্ট কোনগুলো। প্রশ্ন করা হয় নিচের কোনটি কিলিটিং এজেন্ট বা কিলিটিং এজেন্ট নয়, বা নিচের কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট বা ফুড প্রিজারভেটিভস বা কোনটি নয়, বা নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল ফুড প্রিজারভেটিভস বা কোনটি নয়। এরকম কোশ্চেনগুলো এখানে করা হয়, এই জন্য এগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে, এবং তোমার বইতে এগুলো সংকেত দেওয়া আছে যা চোখ বুলাবা, বা আমি 2-1টার কথা আলাদা করে বলে দিয়েছি, যেগুলো একটু মনে রাখলে ভালো। ভিনেগার বাজারে সিরকা নামে পরিচিত, এত জরুরি না, এগুলো জাস্ট একটু চোখ বোলাতেই পারো, এগুলো এত লাগবে না। এরপর আসো তোমার প্রতিটা টার্ম হয়তো এখানে একটু আরও ব্যাখ্যা করে দিয়েছে। তো দেখো কৃত্রিম বা হচ্ছে যে রাসায়নিক ফুড প্রিজারভেটিভসের বৈশিষ্ট্য কী কী, একবার শুধু রিডিং, জাস্ট রিডিং, এখানে একেবারে সময় দেওয়া দরকার নেই। কোন জায়গাগুলো একটু গুরুত্বপূর্ণ বলতেছি, কোনগুলো জাস্ট রিডিং বলতেছি, এগুলো চেষ্টা করবা একটু ভালো করে রিডিং পড়ার, বা একটু নোট করতে পারলে আরও ভালো নোট করতেই পারো। এরপরে এখানে আছে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলিটিং এজেন্ট, কোনটার কাজ কী, কোনটার পিএইচ মান কত বা কোনটার ঘনত্ব কতর মধ্যে রাখতে হয়, এটা আমি এখানে একবারে আলোচনা করতে চাচ্ছি না, বিকজ অফ এটা বইতেই খুব ভালো লেগেছে, আরও বেশি করে লিখেছে, ঠিক আছে। তো তারপরে যদি এখানে লেখাগুলো মনে হয় যে না আমার একটু ভালো বুঝতেছি আমি, সেগুলো চেষ্টা করবা। আর এখানেটা দেখো কালার লাইন, এটা দেখতে পাচ্ছ যে খাদ্যবস্তু সংরক্ষণে শিল্প খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত এজেন্টের নাম আমার হচ্ছে যে কিলেটিং এজেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু কী কী অপশান থাকবে, যে ন্যাচারাল মানে প্রাকৃতিক এজেন্ট, বা হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সি এবং কিলেটিং, 4টাই থাকবে, এবং 4টাই আমাদের কাছে অপশান দেওয়ার মতো আছে। তো এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এরপর আমরা আসি অ্যান্টিঅক্সিডেন্টের হচ্ছে প্রকারভেদ। একটা হচ্ছে যে আমাদের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আর হচ্ছে অক্সিজেন শোষণকারী
অ্যান্টিঅক্সিডেন্ট, তার মানে 2 ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরির গুলোর মধ্যে কে কে আছে যে মুক্তমূলক হচ্ছে যে শোষণকারী। তো সেক্ষেত্রে আমার মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম কী কী সেগুলো একটু মনে রাখবা, জাস্ট নাম, এখানে ব্যাখ্যা শেখার কোনো দরকারই নেই। তো আজকে মনে হচ্ছে যে অনেক কিছু, বাট এগুলো আমি 2টা ক্লাসে যার সারাংশগুলো একটু বলতেছি এবং একটু দৌড়াচ্ছি আর কি। এরপর হচ্ছে যে ভিটামিন, এই যে টফোফেরল বা ভিটামিন ই যেটা, সেখানে কোন কোন সবজি বা ফল আছে সেগুলো জাস্ট একটু দেখবা। এরপরে প্রাপ্তির ভিত্তিতেও দেখলাম যে আবার এটাকে ভাগ করছে, এত ভাগ মনে রাখার দরকার নেই, কারণ কখনো কয় ভাগে ভাগ করছে এটা পরীক্ষায় এত দেয় না, বাট এক্সাম্পলগুলো থেকে হয়তো কোশ্চেন করতে পারে, ঠিক আছে। যেমন সেলিনিয়াম দ্বারা কোনগুলো সংরক্ষণ করা হয়, হ্যাঁ, এগুলো একটু শিখতে পারো। এরপর এটা দরকারই নেই, এটা এত ইম্পর্টেন্ট না। তারপর জাস্ট রিডিং, জাস্ট ফর রিডিং, যে আমার একটু বইতে কী লেখা আছে একটু বলতে, বইতে আছে। এরপরে আসো সন্দীপ স্যার বই যেটা সেটা দরকারই নেই, বাদ একবারে। এরপরে আসো আমরা এই জায়গাটা একটু দেখব, খাদ্য সংরক্ষণ কৌশল। খাদ্য সংরক্ষণের অনেক কৌশলই থাকে, তো এখানে কিছু কালার করে দেখতে পাচ্ছ, যেমন দেখতে পাচ্ছ যে আমার কোটাজাতকরণ প্রথমে, কোটাজাতকরণের মাধ্যমে কী কী খাবার সংরক্ষণ করা যায়, এটা পুরোটাই চেষ্টা করবো একবার রিডিং করার, পুরোটাই। বাট আমি কিছু লাল কালি দিয়ে 2টা গড় দাগিয়ে রাখছি, একটা হচ্ছে যে আমার খাদ্য সংযোজনী মানে ফুড অ্যাডিটিভ, আর একটা হচ্ছে তোমার স্মোকিং বা ধূমায়ন। এই দুটোর জন্য যেমন মাছ মাংস ধোঁয়া দ্বারা উত্তপ্ত করে সংরক্ষণ করার পদ্ধতির নাম হচ্ছে ধূমায়ন। আর BHA এবং BST এই দুইটা হচ্ছে যে আমরা আসলে ফুড অ্যাডিটিভ বা খাদ্য সংযোজনী কৌশল অবলম্বন করে এগুলোকে সংরক্ষণ করা হয়, হ্যাঁ। আর জাস্ট বাকিগুলো জাস্ট একটু রিডিং পড়তে পারো। এবং আর দু একটা আছে, আমি সেটা বলি, যে সল্টিং বা কিউরিং, এটা তো লবণাক্ত মাছ, সেটা বুঝতেই পারতেছো। বাট এই যে প্রিকলিংয়ের মাধ্যমে, যে প্রিকলিং এবং হচ্ছে যে তোমার প্রিকলিংয়ের মাধ্যমে যে কোন খাবারগুলো সংরক্ষণ করা হয়, এটা একটু গুরুত্বপূর্ণ, বাকিগুলো আমার একবারে দরকারই নেই। এরপর আমরা চলে যাব নেক্সটে। এটা এখানে আমি বলবো যে এটা একবারে না দেখলেও চলবে, মানে দরকার নাই এতটা। এরপর আমরা চলে যাব মাছের চর্বিতে ভিটামিন A এবং D। এটা হচ্ছে মাছের চর্বি, ভিটামিন A এবং D এর প্রধান উৎস, এটা আমরা বইতে বলেছি। এবং মাছ কোটাজাতকরণের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড এর প্রলেপযুক্ত সালফার প্রতিরোধক কোটা ব্যবহার করো, সেটা এখন আর বলার দরকার নেই। এরপর জাস্ট এই জায়গাটা আমি এটা সম্পূর্ণ বই যে টেবিলটা দেওয়া ছিল হাজারি স্যারের বইতে, এটাই সম্পূর্ণ তুলে দিয়েছে। তো এটা এখানে আসলে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি না, আমরা কলরে চলে যাব। এবং কলরে হচ্ছে আজকে আমরা একটু আলোচনা করব, আমরা কলরে হয়তো আজকে থাকতে পারি বা সাসপেনশনে যাইতে পারি, নাও যেতে পারি, তবে কলয়েডটা আজকে দেখানো হবে, একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা থেকে। তো কলয়েড, আমার কলয়েডের দশা বা ফেজ একই কথা। তো এক্ষেত্রে আমার দুধ এবং বাটার, আমরা এই দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে বিস্তারিত মাধ্যম, আর একটা হচ্ছে বিস্তারিত বস্তুকণা, অর্থাৎ ডিসপারশন ফেজ, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, একটা ডিসপারশন ফেজ, একটা ডিসপারশন মিডিয়াম মানে মাধ্যম, যার পরিমাণটা হয় বেশি, আর ডিসপারশন বস্তুকণা, যার পরিমাণটা হয় কম। তো এক্ষেত্রে আমার দুধের ক্ষেত্রে ডিসপারশন বস্তুকণা বা ফেজ হচ্ছে আমার চর্বি বা প্রোটিন, আর মাধ্যম বা মিডিয়াম হচ্ছে পানি, মানে যার পরিমাণটা বেশি। এবং এটা দশা হলো মিল্ক অফ ম্যাগনেশিয়া, যেটাকে আমরা বিস্তারিত এটা আর একটা, এখানে টোটাল 4টা নাম দিছে, দুধ, বাটার, মিল্ক অফ ম্যাগনেশিয়া এবং মিল্ক অফ লাইম, এই 4টা। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা আমি বইতে দেখিয়েছি বলে মনে হচ্ছে, বইতে হয়তো টেবিল করে ছিল না, তাও এখানে আবার একটু বলি। আমার দুধের ডিসপারশন ফেজ হচ্ছে যে আমার চর্বি বা প্রোটিন, এবং ডিসপারশন মিডিয়াম হচ্ছে আমার পানি, এবং বাটারের ক্ষেত্রে সেটা হচ্ছে পানির গুচ্ছকণা, এবং আমার বিস্তারিত মাধ্যম বা মিডিয়াম হচ্ছে চর্বি ঢেলা। মিল্ক অফ ম্যাগনেশিয়ার ক্ষেত্রে হচ্ছে যে কোটিম ম্যাগনেশিয়াম অক্সাইড এর কণা, এবং মাধ্যম হচ্ছে পানি। এবং আমার হচ্ছে যে মিল্ক অফ লাইম, মানে যেটা চুনের পানি বলি আমরা, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে যে আমার বস্তুকণা, এবং মিডিয়াম বা মাধ্যম হচ্ছে আমার পানি। তাহলে দেখো 3টাতেই পানি, বাট একটাতে মাধ্যম ছিল কি চর্বি ঢেলা। তো এগুলো একটু মনে রাখতেই হবে। আর কলরের কিছু ধর্ম আছে, ধর্ম হচ্ছে ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব এবং বর্ণ, এবং আরেকটা হচ্ছে কোয়াগুলেশন বা স্থায়িত্ব। তো
তো এগুলো প্রতিটি নিয়েই ব্যাখ্যা করা হবে, বাট আমরা এখন এমসিকিউ বেসড একটি আলোচনার জন্য এই বইতে যেহেতু আসছে সেগুলো একটু দেখি। আমরা বইতে যখন আবার মূল পাঠ্যপুস্তকে যখন যাব তখন টিন্ডাল প্রভাব কী এবং ব্রাউনীয় হচ্ছে যে গতিটা কী সেটা আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। এই জায়গাটা একটি স্ক্রিনশট নাও। উপরের পেজটা আমি স্ক্রিনশট নিতে বলতেছি না, বিকজ অফ এটা সরাসরি বইতেই আছে। এটা হয়তো বইতে ওই হয় টেবিল আছে, না হয় কোনো না কোনোভাবে এটাও আছে, ঠিক আছে। তাও দুইটা আমি এই যে এখন পেজটা দিয়ে রাখছি, দুইটা হচ্ছে যে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নাও আসি আমরা এই টেবিলটা একটু ভালোভাবে দেখে। সেটা হলো আমাদের হচ্ছে যে কলয়েডের ঝাপসা হয়ে যাচ্ছে, এবার ঠিক আছে। কলয়েডের শ্রেণী: অ্যারোসল, ফোম, ইমালশন, সল, জেল। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এখানে কোনো কিছু বাদ দিয়ে পড়ার কোনো অপশন নাই, একবারে ঠাড়া মুখস্থ, ঠিক আছে। একবারে মানে কোনো একটা কিছু বাদ দিয়ে পড়ার অপশন নেই। আমার অ্যারোসলের ক্ষেত্রে বিস্তারিত বস্তুকণা তরল, তরল হলে বিস্তারিত মিডিয়াম বা আমার মাধ্যম হবে গ্যাস, আর যদি বিস্তারিত বস্তুকণা যদি হয় কঠিন তাহলে মাধ্যম হবে গ্যাস। তাহলে কঠিন হোক আর তরল হোক, মাধ্যম গ্যাসই হচ্ছে। তো যখন আমার যখন বিস্তারিত মাধ্যম যখন বস্তুকণা যখন তরল আর মাধ্যম যখন গ্যাস, তখন এরকম উদাহরণটা হচ্ছে কুয়াশা, ফগ, কুয়াশা বা ফগ একই কথা, এবং হচ্ছে মেঘ, অর্থাৎ মেঘ আর কুয়াশা এই দুইটার ক্ষেত্রে বস্তুকণা অর্থাৎ বিস্তারিত বস্তুকণা হচ্ছে তরল আর মাধ্যম হচ্ছে গ্যাস। আর আমার যে ধোঁয়া, এরপরে বায়ুতে যে ভাসমান বিভিন্ন ধূলিকণা, এটার ক্ষেত্রে আমার বস্তুকণা হচ্ছে বা ফেজ হচ্ছে কঠিন আর মিডিয়াম হচ্ছে গ্যাস। গেল এটা। এবার আসো ফোম। ফোমের ক্ষেত্রে আমার বিস্তারিত বস্তুকণায় হচ্ছে গ্যাস এবং আমার মাধ্যম হচ্ছে তরল। এবং সবগুলাই এই যে এখানে যতগুলো আছে, সাবানের ফেনা, শেভিং ক্রিম, এরপরে হচ্ছে যে আমার পাখানো ক্রিম, এরপরে হচ্ছে যে আমাদের সোডা ওয়াটার ইত্যাদি, এই যে ফোমগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রে বিস্তারিত বস্তুকণা এবং বিস্তারিত মাধ্যম একই। এরপর হচ্ছে ইমালশন। ইমালশন খুবই গুরুত্বপূর্ণ। যখন আমার এক্ষেত্রে দুধ, শ্যাম্পু আর ক্রিমের ক্ষেত্রে বস্তুকণা বা ফেজ হচ্ছে তরল এবং মিডিয়ামটাও তরল, বাট বাটারের ক্ষেত্রে আমার হচ্ছে বস্তুকণা তরল হলেও মাধ্যম ধরছে কঠিন। এরপর আমরা আসি সলের ক্ষেত্রে। সলের ক্ষেত্রে আমার বস্তুকণা বা ফেজ হচ্ছে কঠিন এবং মাধ্যমটা হচ্ছে তরল। এবং এই ক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, ফেইন্ট, এরপরে হচ্ছে আমাদের কোষের তরল বা সেল ফ্লুইড যেটাকে বলে বা সেল লিকুইড যেটা, সেটা হচ্ছে সলের এক্সাম্পল। এরপর সর্বশেষ হচ্ছে জেল, ঠিক আছে। জেল আমরা বই দেখে থাকি এবং ইউজও করি। এটার বস্তুকণা বা ফেজ হচ্ছে আমার তরল, মিডিয়াম হচ্ছে কঠিন, এবং আমার উদাহরণগুলো হচ্ছে জুতার কালি, আমরা যে জুতায় কালি করি, যারা হচ্ছে যে জুতা সেলাই করে মুচি তারা এগুলো রাখে, দেখবা। এরপর হচ্ছে মাখন, দই, পনির, জেলি, এরপরে ফুডিং ইত্যাদি, এগুলো হচ্ছে জেলের এক একটা এক্সাম্পল। এবং এগুলোর ক্ষেত্রে বিস্তারিত মাধ্যম কি, বিস্তারিত বস্তুকণা কি, সেগুলো একটু শিখতে হবে। নাও আমরা আসি পরবর্তী টার্মে যাব। তো এখানে আসলে বিভিন্ন শ্রেণীর কলয়েডের নাম মনে রাখার সহজ পদ্ধতিগত তালিকাগুলো নিচে দেওয়া হয়েছে। যেমন প্রথমে আমাদের আলোচনা করা হয়েছে কি নিয়ে, যে গ্যাস বিস্তরণ মাধ্যম হলে তখন কলয়েডটির নাম অ্যারোসল হবে। অর্থাৎ মিডিয়াম যখন গ্যাস হবে, আমার যখন একটা বিস্তারিত বস্তুকণা যাই হোক, মিডিয়াম যখন আমার কি হবে, গ্যাস হবে, তখন ওই যে কলয়েডটা, তখন তার নামটা কি হবে, অ্যারোসল। এবং সেই অ্যারোসলকে দুইটা ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে আমার বিস্তারিত মাধ্যম হচ্ছে, বিস্তারিত বস্তুকণা হচ্ছে কঠিন, মাধ্যম তো গ্যাস অবশ্যই হতেই হবে, এবং সেটাকে আমরা কঠিন অ্যারোসল বলতেছি। তাহলে একটা হচ্ছে কঠিন অ্যারোসল। কখন কঠিন অ্যারোসল বলবো? যখন ফেজ হবে কঠিন। তরল অ্যারোসল কখন বলবো? যখন ফেজ হবে তরল। আর মাধ্যম তো অবশ্যই গ্যাস হতে হবে, মাধ্যম গ্যাস বলে তো এটাকে অ্যারোসল নামকরণ করা হয়েছে। তো কঠিন অ্যারোসলের এক্সাম্পল হচ্ছে যে ধোঁয়া এবং বায়ুতে ভাসমান ধুলো, এবং তরল অ্যারোসলের উদাহরণ হচ্ছে যে কুয়াশা এবং মেঘ। এরপরে আমরা আসি গ্যাস বিস্তারিত বস্তুকণা হলে। একটাকে ছিল গ্যাস যদি বিস্তারিত মাধ্যম হয়,
এখন বলছে গ্যাস যদি বিস্তারিত বস্তু কণা হয়, ঠিক আছে, তাহলে গ্যাস হচ্ছে বিস্তারিত কণা বা হচ্ছে ফেজ, তখন আমরা কলয়েডটার নাম দিব ফোম। তো সেটা ফোমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কঠিন ফোম, একটা হচ্ছে আমাদের তরল ফোম। তো দেখ আমার ফেজ তো অবশ্যই গ্যাস, মানে ফেজ বলতে বস্তু কণার দশাটা কিসে আছে, গ্যাসে আছে, বাট মাধ্যমের উপর বেস করে আমরা কঠিন ফোম বা তরল ফোম বলতেছি। যখন আমার মাধ্যমটা হবে বা বিস্তারিত মাধ্যম বা মিডিয়ামটা যখন কঠিন হবে, তখন তাকে কঠিন ফোম, এবং তার এক্সাম্পল হচ্ছে ক্যাক, এরপর হচ্ছে জামা পাথর, এগুলো। এরপর হচ্ছে যখন আমার মিডিয়ামটা যখন হবে তরল, তখন আমি তাকে বলবো তরল ফোম, এবং তার এক্সাম্পল হচ্ছে কি সাবানের ফেনা, সোডিয়াম ওয়াটার। কিন্তু গ্যাস হলে কলয়েড হয় না, এটা সমসত্র মিশ্রণ হয়, কখনো গ্যাস নামে কিছু হয় না। তরল কলয়েড হতে পারে, ঠিক আছে, বাট কখনো গ্যাস হয় না। যাক, এরপর আমরা আসি, তরল যদি বিস্তারিত বস্তু কণা হয়, মানে ফেজ হয়, তরল যদি ফেজ হয় তখন তার নাম হচ্ছে জেল অথবা ইমালশন। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কঠিন জেল বা জেল বলতে পারি, তরল জেল অথবা ইমালশন বলতে পারি। মানে কঠিন জেল হলে তার নাম হচ্ছে জেল, এবং তরল মাধ্যম যদি কঠিন হয় তার নাম হচ্ছে জেল, মাধ্যম যদি তরল হয় তাহলে তার নাম হচ্ছে ইমালশন। আর ফেজ বা বস্তুকণার বিস্তারিত বস্তুকণা তো তরল হতে হবে, সেই অনুযায়ী তার নাম করা হয়েছে জেল। তো আমাদের জেলের এক্সাম্পল হচ্ছে জেলি, পনির, দই, মাখন, জুতোর কালি, এগুলো। এবং ইমালশনের এক্সাম্পল হচ্ছে দুধ, শ্যাম্পু, ক্রিম এবং পানিতে যে তেল ভাসে সেটা। এরপর আছে কঠিন বিস্তারিত বস্তুকণা হলে, মানে হচ্ছে যে বস্তুকণা বা ফেজ যদি আমার কঠিন হয় তখন তার নামটা হচ্ছে সল, এবং এটাকেও ভাগ করা হয়েছে কঠিন মানে কঠিন সল, আর একটা হচ্ছে তরল সল। অর্থাৎ মিডিয়াম যদি হয় কঠিন, তখন তাকে আমরা বলবো কঠিন সল, যেমন হচ্ছে শঙ্কর ধাতু, জিম পাথর এবং রঙিন কাঁচ। এবং কঠিন আমার তো বস্তুকণা তো কঠিনই হবে। মিডিয়াম যদি তরল হয় তখন তার নাম হচ্ছে সল, বা তরল হচ্ছে সল। তার নাম হচ্ছে গোল্ড সল, রং, মিল্ক অফ ম্যাগনেশিয়া, দায়কোষা তরল, এগুলো। তো আজকে এই পর্যন্তই থাকলো। এ পর্যন্ত একটু ভালো করে যেগুলো এই পেজটাকে আমি এইভাবে রাখার চেষ্টা করতেছি, একটু স্ক্রিনশট রাখবা। বইতে যদি পারো, হয়তো বইতেও আছে সুন্দর করে, তো চেষ্টা করবে এ পর্যন্ত একটু ভালো করে পড়ে ফেলার। আর এই অধ্যায়টা হচ্ছে যে যদি এখনই ভালো করে পড়ে ফেলো, পরে আবার হচ্ছে যে আলাদা করে কিছু দেখার দরকার হবে না। প্রতিটা টপিকের সাথে সাথে হচ্ছে যে কোনো সহায়ক বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করে ফেলতে পারো। কারণ এখন আমি স্লোলি যাচ্ছি, পরে যখন আমি একসাথে পাঠ্য বই যেমন যদি থিওরি থাকতে অধ্যায়, তাহলে থিওরি আগে পড়াইতাম, তারপর পাঠ্য বই পড়াইতাম। তখন পাঠ্য বই কিন্তু দেখা গেছে 3টা বা 4টা ক্লাসে ফুল বই পড়াই দিচ্ছে। এখন কিন্তু এরকম হবে না, এখন হয়তো আমার 7টা 8টা ক্লাস লাগবে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে প্রতিটা, যে তুমি 7টা 8টা মানে কিন্তু কমই পড়া, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে কি যেটার এমসিকিউটা একটু শেষ করে ফেলার। ওকে।